নমস্কার। সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমার আজ 5:30টার সময় দশম শ্রেণীর পাঠ্য অভিষেক কবিতা নিয়ে লাইভে আসার কথা ছিল। 5 মিনিট লেট হয়ে গেছে, এজন্য ক্ষমা প্রার্থী। আমি শুরু করছি দশম শ্রেণীর পাঠ্য মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা। বলে রাখি, মধুসূদন দত্তের জন্ম 1824, মৃত্যু 1873। জন্ম যশোরের সাগরদাড়িতে। ছোট থেকেই তার মনের মধ্যে ইচ্ছে বা বাসনা জন্মেছিল বড় ইংরেজ কবি হবেন। সেজন্য হিন্দু কলেজে পড়ার সময় মাত্র 19 বছর বয়সে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। এরপর পিতার দ্বারা ত্যায্য হয়ে যান। তিনি মাদ্রাজে চলে যান। মাদ্রাজ সার্কুলেটর পত্রিকাতে বেশ কিছু ইংরেজি ভাষায় কাব্য কবিতা এবং নাটক রচনা করেন। পরে বিদ্যাসাগরের ডাকে সাড়া দিয়ে বাংলায় ফিরে আসেন। বাংলা ভাষায় শর্মিষ্ঠা নাটক রচনার মধ্য দিয়ে বাংলা ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন বা সাহিত্য রচনা তার সূচনা হয়। তারপর তিনি বেশ কিছু নাটক এবং কাব্য কবিতা রচনা করেন। তার প্রথম কাব্য স্বর্গের অপ্সরা তিলোত্তমাকে কেন্দ্র করে দুই দানব ভাই সুন্দর এবং উপসুন্দর বিরোধকে নিয়ে তিলোত্তমা সম্ভব কাব্য। এরপর তিনি রচনা করেছিলেন রাধার বিরহকে অবলম্বন করে ব্রজাঙ্গনা কাব্য, যেটি পূর্ববর্তী নাম ছিল রাধা বিরহ। তারপরেই তার হাতে সৃষ্টি হয় তাঁর সর্বশ্রেষ্ঠ কাব্য মেঘনাদ বধ কাব্য। রামায়ণ থেকে কাহিনী নিয়ে রেনেসাঁস বা নবজাগরণের আলোকে নিজস্ব যুক্তিবিন্যাসে তিনি রচনা করেন মেঘনাদ বধ কাব্য। 2 দিন 3 রাত্রির ঘটনা সমগ্র মেঘনাদ বধ কাব্যের স্থান পেয়েছে। 2 দিন 3 রাত্রির ঘটনাকে অবলম্বন করে 9টি স্বর্গে তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করেন। এই 9টি স্বর্গ হচ্ছে অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, পেতপুরী এবং স্বয়ংক্রিয়া। কাব্যটির সূচনা ঘটেছে রাবণের বড় পুত্র রাবণ এবং চিত্রাঙ্গদার পুত্র বীরবাহুর মৃত্যুর মধ্য দিয়ে। বীরবাহুর মৃত্যু এবং চিত্রাঙ্গদার শোকাকুল অবস্থার মধ্য দিয়ে কাব্যটির সূচনা। পরিসমাপ্তি ঘটেছে রাবণের পুত্র ইন্দ্রজিতের মৃত্যু এবং তার স্ত্রী প্রমীলার চিতাহরণের মধ্য দিয়ে, সহমৃতা হওয়ার মধ্য দিয়ে। 9টি স্বর্গে রচিত সেই মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক। সেই অভিষেক স্বর্গ থেকে, অভিষেক থেকে আমাদের পাঠ্য এই অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে। কিরকম দেখো, কবিতাটি রচনার প্রেক্ষাপটটা কেমন ছিল। যে এখানে রামায়ণ থেকে উপাদান নিলেও মহাকবি মাইকেল মধুসূদন দত্ত নিজস্বতা কিন্তু কিছুটা রেখেছেন। যেমন রামায়ণে আমরা দেখতে পাই সীতাকে অপহরণ করার পর রাম রাবণের যুদ্ধ বাধে। লক্ষণ, সেই লক্ষণকে শক্তিশালী বিদ্ধ করেন ইন্দ্রজিৎ। এই লক্ষণকে শক্তিশালী বিদ্ধ করাটা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রামচন্দ্র রূপে চিহ্নিত করেছেন।
যে লক্ষণকে শক্তিশালী বিদ্ধ করার পর বিজয় আনন্দ উপভোগ করতে ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে চলে গেছিলেন। প্রমোদ উদ্যানে ফলস্বরূপ বা এই সময়ে বৈদ্যরাজ সুসেনের সুচিকিৎসা এবং হনুমানের তৎপরতায় লক্ষণ প্রাণ ফিরে পায় এবং লক্ষণ প্রাণ ফিরে পেয়ে রণসাজে সজ্জিত হয়ে লঙ্কাপুরীতে প্রবেশ করেন। মাইকেল এখানে রামচন্দ্র বলে চিহ্নিত করেছেন, তাহলে আমরা রামচন্দ্র হিসাবে বলছি। রামচন্দ্র প্রাণ ফিরে পাওয়ার লঙ্কাপুরীতে প্রবেশ করে, লঙ্কাপুরীতে প্রবেশ করে রাবণের বড় পুত্র বীরবাহুকে নৃশংসভাবে হত্যা করেন। এই খবরটা কিন্তু ইন্দ্রজিৎ জানতেন না, কারণ ইন্দ্রজিৎ তখন ছিলেন প্রমোদ উদ্যানে। তাকে হত্যা করার আনন্দ উপভোগ করার জন্য প্রমোদ উদ্যানে গেছিলেন। সীতা, দেখো আমরা হিন্দু শাস্ত্রে যারা বিশ্বাসী, হিন্দু ধর্মমতে যারা বিশ্বাসী, তারা মনে করি সীতা হচ্ছে লক্ষ্মীর একটা রূপ। সীতা বন্দিনী রাবণের হাতে। লক্ষ্মী, সীতা বন্দিনী মানে লক্ষ্মী ও বন্দিনী, কিন্তু সীতা যেহেতু লক্ষ্মীর একটা রূপ, তাই লক্ষ্মী চাইছেন তার নিজের দ্রুত মুক্তি। মুক্তি তখনই সম্ভব যখন রাবণ মারা যাবেন। কিন্তু রাবণের মৃত্যুর পূর্বে অনেকগুলো বাধা, বীরবাহু বাধা ছিল, বীরবাহু মারা গেছে। কুম্ভকর্ণ বাধা ছিল, কুম্ভকর্ণ মারা গেছেন। আমরা দেখতে পাবো সেটা, কুম্ভকর্ণের মৃত্যু। এখন রয়েছেন কে? একমাত্র ইন্দ্রজিৎ। বিভীষণ ছিলেন, বিভীষণ রামচন্দ্রের পক্ষে যোগ দিয়ে দিয়েছেন। ইন্দ্রজিৎ, তাহলে ইন্দ্রজিৎ যতক্ষণ পর্যন্ত মারা না যাবেন, রাবণ কিন্তু ততক্ষণ পর্যন্ত বধ হবে না। তাই দেবী লক্ষ্মী করলেন কি, ইন্দ্রজিৎকে দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর জন্য লঙ্কার এই করুণ অবস্থার কথা, মানে বীরবাহুর মৃত্যুর কথা তার কাছে পৌঁছে দিলেন। স্বজাত্য প্রেমে, দেশপ্রেমে উদ্বুদ্ধ ইন্দ্রজিৎ লঙ্কার দুরবস্থার কথা শুনে তিনি প্রমোদ উদ্যানে কোনোভাবেই থাকবেন না, তিনি লঙ্কাতে ফিরে আসবেনই, এটা দেবী লক্ষ্মীও জানতেন। তাই লক্ষ্মী করলেন কি, ইন্দ্রজিতের ধাত্রী মাতা বা ধাই মা প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে তার কাছে গিয়ে উপস্থিত হলেন। যে জায়গায় প্রভাসার যাওয়ার কথাই কিন্তু ছিল না। তাহলে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে পরাজিত করার পর বিজয় আনন্দ উপভোগ করতে তিনি গেছিলেন কোথায়? তিনি গেছিলেন প্রমোদ উদ্যানে, প্রমোদ ভ্রমণে। প্রমোদ উদ্যান তার ছিল নন্দনকানন, ইন্দ্রের যে উদ্যান, স্বর্গের ইন্দ্রের উদ্যান। ইন্দ্রকে পরাজিত করে ইন্দ্রজিৎ সেই উদ্যানটিকে দখল করেছিলেন। তাহলে সেখানে প্রমোদ উদ্যানে গেছিলেন, নারীদের মাঝে তিনি ভ্রমণ করছিলেন। হঠাৎ করে সেই জায়গায় তার ধাত্রীমাতা প্রভাসা রাক্ষসীকে দেখতে পেয়ে, তার ধাত্রীমাতা প্রভাসা রাক্ষসীকে যখন দেখতে পেলেন, তিনি করলেন কি, কনক আসন ত্যাজি। কনক কথার অর্থ হচ্ছে সোনা, সোনার আসন ত্যাগ করে। কেন সোনার আসন ত্যাগ করলেন? মাকে দেখতে পেয়ে, সম্মান প্রদর্শন। তাহলে কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী। কে বীরেন্দ্র কেশরী? আসলে দেখো, এখানে একটা কথা বলে রাখি, মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ কাব্য রচনা করেন, মেঘনাদ বা ইন্দ্রজিৎকে তিনি তার অন্তরের অন্তঃস্থল থেকে তিনি কল্পনা করেছিলেন। ইন্দ্রজিৎ তার মানস পুত্র, যে কারণে সমালোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন, দ্য গ্লোরিয়াস সন অফ রাবণ, মাই ফেভারিট ইন্দ্রজিৎ। তার প্রিয় পাত্র ইন্দ্রজিৎ যেন তার মানস পুত্র। সেই মানসপুত্র ইন্দ্রজিৎ যা করেছেন তার কাছে কিন্তু সেটাই সুন্দর, এবং ইন্দ্রজিৎকে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিশেষণে ভূষিত করেছেন। তেমনই একটি বিশেষণ হচ্ছে বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী কথার অর্থ কি? বীরযুক্ত ইন্দ্র, কেশরী। কেশরী কথার অর্থ হচ্ছে সিংহ, সিংহের মতো দাপট। সেই বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ কি করলেন? প্রণমিয়া ধাত্রীর চরণে, মায়ের প্রতি শ্রদ্ধা। কোন মা? ধাত্রীমা প্রভাসা। তাহলে ইন্দ্রজিৎ যখন প্রমোদ উদ্যানে, ঠিক সেই সময় তার ধাত্রীমাতার ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী সেখানে গিয়ে উপস্থিত হলেন, এবং মাকে সেই জায়গার মধ্যে দেখতে পেয়ে কনক আসন, সোনার আসনটা ত্যাগ করলেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ সোনার আসন ত্যাগ করে কি করলেন? বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, মায়ের চরণে প্রণাম করলেন। প্রণাম করে মাকে জিজ্ঞেস করছেন, কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে? যে মা, তোমার আজ এই ভবনে কেন আগমন? তাহলে সেখানে মায়ের যাওয়ার কথা নয়, কারণ তিনি বিজয়ানন্দ উপভোগ করতে গেছেন, মায়ের সেখানে যাওয়ার কথা নয়। মাকে জিজ্ঞেস করছেন, মা কি হেতু গতিতব আজ এ ভবনে? মা, তোমার আজ এ ভবনে কি কারণে তোমার আগমন? কহ দাসে। দাস কথার অর্থ কি? যিনি সেবক, যিনি সেবা করেন তাকেই বলা হয় দাস। কহ দাসে লঙ্কার কুশল। মা, তোমার এই দাসকে বলো
সব লঙ্কার ভালো কিনা। প্রকৃত দেশপ্রেমিক ইন্দ্রজিৎ মাকে সামনে পেয়ে প্রথমেই তার দেশের কথাটি জানতে চাইলেন। মাকে বলছেন, মা বলো লঙ্কার সব ভালো কিনা। এই কথা শুনে অপত্য স্নেহ বলতে গেলে সন্তান স্নেহ, শির চুম্বি, শির কথার অর্থ হচ্ছে কপাল, মস্তক, সেই মস্তকে চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বু কথার অর্থ হচ্ছে জল, ছদ্মবেশ ধারণকারী জলরাশির কন্যা কে? দেবী লক্ষ্মী। ওই দেবী লক্ষ্মী তো প্রভাসার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের ধাইমা প্রভাসা রাক্ষসী ছদ্মবেশ ধারণ করে সেখানে উপস্থিত হয়েছিলেন। শির চুম্বি, শিরকে চুম্বন করে ছদ্মবেশ ধারণকারী জলরাশির কন্যা উত্তর দিচ্ছেন। জলরাশির কন্যা উত্তর দিচ্ছেন। কে জলরাশির কন্যা? দেবী লক্ষ্মী। ইন্দ্রজিৎ তো জানেন না ওটা দেবী লক্ষ্মী, ইন্দ্রজিতের কাছে তিনি মা, প্রভাসা তার ধাইমা। তাহলে সেই দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন, হাই বিস্ময় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। যে পুত্র তোমাকে কি বলবো, স্বর্ণ লঙ্কার দশা। কেন স্বর্ণলঙ্কার দশা? কেন? ঘোরতর রণে, ভয়ঙ্কর একটা যুদ্ধ, ঘোরতর রণে হত প্রিয় ভাই তবু বীরবাহু বলি। একটা ভয়ঙ্কর যুদ্ধে পড়ে তোমার প্রিয় ভাই বীরবাহু হত হয়েছেন। একটা ভয়ঙ্কর যুদ্ধে পড়ে তোমার প্রিয় ভাই বীরবাহু হত হয়েছেন। কে হত করেছেন? রামচন্দ্র। যে রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ হত্যা করে তিনি প্রমোদ উদ্যানে গেছিলেন। দৈব বলেই বলতে পারি, বা বৈদ্যরাজ সুসেনের সুচিকিৎসা হনুমানের তৎপরতাই বলতে পারি, তিনি প্রাণ ফিরে পান, প্রতিশোধ নেওয়ার জন্য লঙ্কাতে প্রবেশ করেন, তার প্রিয় ভাই বীরবাহু প্রতিরোধ গড়ে তোলেন, সেই বীরবাহুকে হত্যা করেন। তাই বলছেন কি, হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, তাহার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শোক হচ্ছে সন্তান শোক। রাবণ বড় পুত্রকে হারিয়েছেন, রাবণ বড় পুত্রকে হারিয়েছেন, বীরবাহুকে হারিয়েছেন, মহান শোক পেয়েছেন। তার শোকে মহাশোকী, মহান শোকগ্রস্ত হয়ে পড়েছেন কে? তার শোকে মহাশোকী হয়ে পড়েছেন রাক্ষসাধিপতি। রাক্ষসাধিপতি কে? রাবণ, রাক্ষসদের অধিপতি, রাক্ষস রাজ রাবণ। তিনি কি করেছেন? তার শোকে মহাশোকী হয়ে সশৈনে সাজেন আজি যুজিতে আপনি। তিনি সশৈনে সাজছেন নিজে যুদ্ধ করার জন্য। কার বিরুদ্ধে? রামচন্দ্রের বিরুদ্ধে। কেন যুদ্ধ করতে যাচ্ছেন? তার প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে। তার মানে দেবী লক্ষ্মী যে উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, কোথায়? সেই প্রমোদ উদ্যানে, তার সেই উদ্দেশ্যটা সফল হলো। ইন্দ্রজিতের কাছে লঙ্কার দুরবস্থার কথা পৌঁছে দেওয়ার জন্য। কিরকম লঙ্কার দুরবস্থা? একটা ভয়ঙ্কর যুদ্ধে পড়ে তার প্রিয় ভাই বীরবাহু মারা গেছেন, বীরবাহুর মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে তার পিতা রাবণ যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই কথা শুনে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, আন্ডারলাইন করে রাখো বইয়ে, প্রশ্ন আসতেই পারে, এক বছর মাধ্যমিকে এসেছেও। জিজ্ঞাসিলা মহাবাহু, তাহলে মহাবাহুকে? মহাবাহু হচ্ছে ইন্দ্রজিৎ। আমি প্রথমেই বললাম ইন্দ্রজিৎ বা মেঘনাদ হচ্ছেন মাইকেলের মানসপুত্র। মহাকবি তাকে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষণে ভূষিত করেছেন। তার দৃষ্টিতে ইন্দ্রজিৎ সর্বেসর্বা, ইন্দ্রজিৎ শ্রেষ্ঠ। সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মানসপুত্র ইন্দ্রজিৎকে বলছেন কি? মহাবাহু। মহাবাহু মানে প্রবল বলশালী। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, তাহলে মহাবাহু হচ্ছেন ইন্দ্রজিৎ। তাহলে তার বিস্ময়ের কারণ কি? তিনি তো রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত করে গেছিলেন প্রমোদ উদ্যানে। তিনি জানতেন তার প্রিয় ভাইকে হত্যা করার মতো ক্ষমতা কারোর নেই, যার ছিল তাকে তিনি হত্যা করে দিয়েছেন। তাহলে হঠাৎ করে ধাত্রী মায়ের মুখ থেকে যখন শুনতে পেলেন তার প্রিয় ভাই মারা গেছে, যার শোকে শোকগ্রস্ত হয়ে পড়েছেন রাবণ এবং সশৈনে যুদ্ধ করার জন্য সাজছেন, এই কথা শুনে তিনি বিস্মিত, অবাক হওয়ারই কথা। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি জিজ্ঞেস করছেন? কি কহিলা ভগবতী? মা, মা তুমি কি বললে? কে কবে বধ করলো আমার প্রিয় অনুজকে? কে কবে আমার প্রিয় ভাইকে হত্যা করলো? বিস্মিত হয়ে জিজ্ঞেস করছেন, কে কবে? কি কহিলা ভগবতী? কে কবে? কে বধিল কবে প্রিয়ানুজি আমার প্রিয় ভাইকে? কে কবে বধ করলো?
নিসারণে সংহারিণ আমি রঘুবরে, যে রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবরকে সংহার করেছি মানে হত্যা করেছি। তিনিও জানতেন তার ভাইকে হত্যা করার মতো ক্ষমতা কেবলমাত্র একজনেরই রয়েছে। কার? রামচন্দ্রের। তাহলে রাত্রিকালীন যুদ্ধে তিনি রামচন্দ্রকে হত্যা করেছিলেন। নিসারণে আমি সংহারিণু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু, যে টুকরো টুকরো করে কেটেছি। কাকে? প্রচন্ড বর, প্রচন্ড স্বর বৈরী দলে, যে প্রচন্ড স্বর বর্ষণ করে ওই শত্রু দলকে, বৈরী দল শব্দের অর্থ হচ্ছে শত্রু দল, ওই শত্রু দলকে আমি টুকরো টুকরো করে কেটেছি। তবে এ বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তবে এই বারতা মানে বার্তার কোমল রূপ, সর্বভক্তি বা বিপ্রকর্ষ, সেই বার্তা। তাহলে এই যে বার্তা, এই অদ্ভুত বার্তা, কেন বার্তাটা অদ্ভুত? অদ্ভুত বার্তা কেন? তিনি রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত করে এসেছিলেন, নিহত করে এসেছিলেন, অথচ তিনি পুনর্জীবন লাভ করে তার প্রিয় ভাই মারা গেছে, তাকে হত্যা করেছেন। তাহলে এই বার্তাটা তার কাছে অদ্ভুত নয়? তার কাছে অদ্ভুত, ইন্দ্রজিতের কাছে এই বার্তাটা অদ্ভুত বলে মনে হয়েছে। তাহলে এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কোথা আছে, তোমার এই দাসকে তুমি শীঘ্র করে বলো, খুব দ্রুততার সঙ্গে বলো যে এই অদ্ভুত বার্তাটা তুমি কোথায় পেলে। এই কথা শুনে রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তরিলাম। রত্নাকর কথার অর্থ রত্নের আকর, রত্নের খনি। আকর কথার অর্থ হচ্ছে খনি। তাহলে রত্নের খনি হচ্ছে সমুদ্র। তাহলে রত্নাকর রত্নতমা, রত্নের চেয়েও সুন্দরী কে? দেবী লক্ষ্মী, যিনি প্রভাসা রাক্ষসীর বেশ ধারণ করে সেখানে উপস্থিত হয়েছিলেন ইন্দ্রজিতের কাছে। তাহলে রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী, ইন্দিরা সুন্দরী মানে দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন কি? হাই বিষয় পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতাপতি কে? সীতাপতি রামচন্দ্র, রামচন্দ্র মায়াবী মানব। তার ধাত্রী মা উত্তর দিচ্ছেন সীতাপতি হচ্ছেন মায়াবী মানব। তাহলে মায়াবী মানব হচ্ছেন সীতাপতি। তব স্বরে মরিয়া বাঁচিল, যে সীতাপতি হচ্ছেন মায়াবী মানব, তোমার স্বরে মারা যাওয়ার পর পুনর্জীবন লাভ করলো। মায়া না জানলে পরে কখনোই মারা যাওয়ার পর একজন ব্যক্তি পুনর্জীবন লাভ করতে পারে না। তাহলে রামচন্দ্র মায়াবী মানব, মায়া জানেন, যে কারণে ইন্দ্রজিতের স্বরে মারা যাওয়ার পর তিনি পুনর্জীবন লাভ করেছেন। মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। তখন ইন্দ্রজিৎকে সেই ধাত্রীমাতা প্রভাসার বেশ ধারণকারী দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন, যাও, নির্দেশ দিচ্ছেন, যাও তুমি তুমি তাড়াতাড়ি করে যাও। কোথায়? লঙ্কাপুরীতে। রক্ষা করো রাক্ষস কুলমান, যে রাক্ষস কুলের যে মান সম্মান আজ ধুলোয় জর্জরিত, রাক্ষস কুলের মান সম্মান আজ যেখানে ভুলুণ্ঠিত, তুমি যাও সেখানে। রক্ষ কুলমান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি, যে রক্ষা করো হে চূড়ামণি এই কাল সমরের, এই ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে। এই যে ভয়ঙ্কর যে মৃত্যুকালীন যে যুদ্ধ লঙ্কাপুরী হতে চলেছে, লঙ্কাপুরীকে এই ভয়ঙ্কর মৃত্যুকালীন যুদ্ধের হাত থেকে তুমি রক্ষা করো। মা সন্তানকে নির্দেশ দিয়ে দিলেন। তার মানে দেবী লক্ষ্মী যে উদ্দেশ্য সাধনে ইন্দ্রজিতের কাছে গেছিলেন লঙ্কার করুণ দুরবস্থা পৌঁছে দেওয়ার জন্য, তার সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হয়ে গেল। মায়ের মুখ থেকে লঙ্কার এই করুণ দুরবস্থার কথা শুনে ইন্দ্রজিৎ উত্তেজিত হয়ে পড়লেন। ইন্দ্রজিৎ প্রমোদভূত উদ্যানে ছিলেন, সুসজ্জিত হয়েছিলেন। তিনি কি করলেন? ছিরিলা কুসুম দাম, ফুলের মালা পরেছিলেন, সেই ফুলের মালাকে ছিঁড়ে ফেললেন। রোষে মহাবলী মেঘনাদ, যে মহাবলশালী মেঘনাদ বা ইন্দ্রজিৎ, রোষে সেই মহাবলী মেঘনাদ ফুলের মালাকে ছিঁড়ে ফেললেন প্রমোদ উদ্যানে। সে ফুলের মালাকে ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলাই, ফেলে দিলেন সোনার বালা, দূরে ছুঁড়ে ফেলে দিলেন। কেন? রাগে ক্ষোভে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। ফুলের মালাকে ছিঁড়ে ফেললেন, কনক বলয়কে ছুঁড়ে ফেললেন দূরে, যেগুলো পদতলে পড়ি শোভিল কুণ্ডল মানে বলয় আকারে পদতলে পড়ে তা যেন শোভা পাচ্ছে। আমি প্রথমেই একটা কথা বললাম, আবারও বলছি, ইন্দ্রজিৎ বা মেঘনাদ
মহাকবি মাইকেলের মানসপুত্র। ইন্দ্রজিৎ যা করেছেন মাইকেলের দৃষ্টিতে সেটাই শ্রেষ্ঠ বলে মনে হয়েছে। ইন্দ্রজিৎ যা করেছে মাইকেলের দৃষ্টিতে সেটাই শ্রেষ্ঠ বলে মনে হয়েছে। ফুলের মালাকে যখন ছিঁড়ে ফেললেন, সেটা বলয় আকারে যখন তার পায়ের তলে পদতলে পড়ে রইল, তা যখন শোভা পাচ্ছিল, ইন্দ্রজিতের মনে হয়েছে মাইকেলের মনে হয়েছে কেমন যেন, যথা অশোকের ফুল অশোকের তলে আভা হয়। অশোক ফুল অশোক গাছের থাকলে পরে যেরকম সৌন্দর্য দেয়, তার চেয়ে যদি অশোক গাছের নিচে ঝরে পড়ে, তার সৌন্দর্য অনেক বেড়ে যায়, অনেক 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 গুণে বেড়ে যায়। ফুলের মালাটা যেন বা সেই কনক বলয় যেন ইন্দ্রজিতের অঙ্গে মানাচ্ছিল না, তা তার পদতলেই আরো বেশি শোভা পাচ্ছে। মহাকবি বোঝাচ্ছেন আসলে ইন্দ্রজিতের সৌন্দর্য বোঝাতে, আসলে ইন্দ্রজিৎ তার অত্যন্ত প্রিয়, ইন্দ্রজিৎ তার অত্যন্ত অত্যন্ত প্রিয়, ইন্দ্রজিৎ তার অন্তরের অন্তঃস্থলে ইন্দ্রজিতের অবস্থান। তাই ইন্দ্রজিৎ ক্ষোভে রাগে দুঃখে যখন ফুলের মালাকে ছিঁড়ে ফেললেন, সোনার বলয়কে দূরে ছুঁড়ে ফেলে দিলেন, তা যখন পদতলে পড়ে রইল, মাইকেলের মনে হয়েছে এর মতো সুন্দর জিনিস আর কিছু নেই। কেন? যেটা তার পদতলে পড়ে রয়েছে। অশোক গাছের অশোক ফুল অশোক গাছে ততটা সৌন্দর্য দান করে না যতটা অশোক গাছের নিচে পড়ে থাকলে। আমরা অশোক গাছ সবাই দেখিনি, কিন্তু শিউলি দেখেছি। শিউলি ফুল গাছের সৌন্দর্য বেশি না পদতলে নিচে যখন পড়ে থাকে তখন সৌন্দর্য বেশি? অবশ্যই নিচে যখন পড়ে থাকে সৌন্দর্যটা যেন বেশি বলে মনে হয়। তাই ইন্দ্রজিৎ যে মালাটি পরেছিলেন তার চেয়ে সেটি যখন পায়ে পড়ে রয়েছে তার সৌন্দর্য আরো বেশি বলে মনে হয়েছে। ধিক পড়ে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিচ্ছেন। কহিলা গম্ভীরে কুমার, কুমারকে ইন্দ্রজিৎ গম্ভীর স্বরে ইন্দ্রজিৎ বলছেন কহিলা গম্ভীরে কুমার, হাধিক মোড়ে নিজেকে ধিক্কার দিচ্ছেন। কেন ধিক্কার দিচ্ছে ইন্দ্রজিৎ? বৈরী দলে বেড়ে স্বর্ণ লঙ্কা, বৈরী দল বলতে গেলে শত্রু দল, সেই শত্রু দল বেড়ে মানে বেষ্টন করে রয়েছে স্বর্ণলঙ্কাকে। তাহলে শত্রু দল স্বর্ণলঙ্কাকে বেষ্টন করে রয়েছে, আর হেথা আমি বামাদল মাঝে, আর এখানে আমি নারীদের মাঝখানে। ইন্দ্রজিৎ মেয়েদের মাঝখানে আনন্দ করছে। কেন আনন্দ করতে এসেছিলেন? রামচন্দ্রকে পরাজিত করার আনন্দ উপভোগ করার জন্য। তাই বলছে লঙ্কা যেখানে শত্রু দল দ্বারা বেষ্টিত, সেখানে আমি এখানে বামাদলের মাঝে আনন্দ করছি। বামাদলের মাঝে কেমন ভাবে আনন্দ করছিলেন? পুষ্পে মালায় সুসজ্জিত হয়ে, স্বর্ণ বলয়ে ভূষিত হয়ে সেগুলো ছিঁড়ে ফেললেন, কাউকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। বলছে এটা আমি বামাদল মাঝে, এই কি সাজে আমারে? কেন এরকম সাজ মানায় না? কারণ তিনি দশরথ আত্মজ, আমি ইন্দ্রজিৎ। যে দশরথের পুত্র, আত্মজ কথার অর্থ হচ্ছে পুত্র উত্তরাধিকারী। দশানন আত্মজ আমি। দশানন কে? রাবণ। সেই রাবণের আত্মজ, রাবণের পুত্র, রাবণের উত্তরাধিকারী আমি ইন্দ্রজিৎ। আনো রথ, তরা করি, রথটা নিয়ে এসো তাড়াতাড়ি, রথটা নিয়ে এসো তাড়াতাড়ি। আনো রথ তরা করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপু কুলে। রিপু কথার অর্থ হচ্ছে শত্রু। তাহলে এই যে শত্রু দল কে? রামচন্দ্র। তাহলে রামের পক্ষ, রামচন্দ্রের গোষ্ঠী লঙ্কাপুরীকে বেষ্টন করে রেখেছে। এটা অপবাদ তার কাছে, দেশপ্রেমিক ইন্দ্রজিতের কাছে এটা অপবাদ। তাহলে এই অপবাদটাকে তিনি কেমন ভাবে মুছে ফেলতে চেয়েছেন? যুদ্ধ করে, তাকে হত্যা করে, তাদেরকে হত্যা করে। আনো রথ, তাই তার অনুচরদের তার নির্দেশ দিচ্ছেন, আনো রথটা তাড়াতাড়ি করে নিয়ে এসো, আনো রথ তরা করি, গুছাবো এ অপবাদ। কোন অপবাদ? লঙ্কাপুরীর মধ্যে একটা কালো দাগ লেগেছে। কি কালো দাগ? ওই বনবাসী অরণ্যচারী রামচন্দ্রের প্রদেশ। আনো রথ তরা করি, গুছাবো এ অপবাদ বোধি রিপুকুল কথার অর্থ হচ্ছে শত্রু। তাহলে ওই শত্রুকুলকে ধ্বংস করে যে অপবাদটা আজ লঙ্কাপুরীতে লেগেছে, এই অপবাদটা আমি মুছে ফেলতে চাই। কে বলছেন? ইন্দ্রজিৎ বলছেন। 6টা বেজে গেছে, আমার পরবর্তী টিউশন আছে, যে কারণে এটা আজকে এখানে আমি শেষ করলাম।
পরবর্তী যদি আজকে সময় পাচ্ছি আজকেই আমি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি, তা না হলে আগামীকালকে আমি এই অভিষেক কবিতাটির আলোচনা কিন্তু শেষ করে দেব। যারা আমার আলোচনাটি দেখলেন, আলোচনাটা কেমন হয়েছে একটু জানালে পরে খুব উপকৃত হব। সময় অভাবে পুরোটা করতে পারলাম না, এ কারণে ক্ষমাপ্রার্থী। আগামীকাল বাকি অংশটি আলোচনা করব। তবে সকলের কাছে অনুরোধ, আমার আলোচনা যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার।